প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প চক্রান্ত এর পঞ্চমাংশ 12। আবার জেলের সেলে ঢুকতে হলো নাইজেলকে। ওখানে পাশের ছেলে আরও একজন কয়েদি রয়েছে। সিরেনাতে ফেরার পর থেকে অনেকবারই সে লোকটাকে দেখেছে। ওর গালে ব্যাঙের আকারের একটা জন্মদাগ রয়েছে। তাহলে এই লোকটার নামে জিঞ্জার। একটা পুরানো প্যাকেট তাস নিয়ে পেশেন্স খেলছে সে। সম্ভবত রুস্টারের সাথে জড়িত আছে লোকটা, এবং ডিয়ার রাঞ্চের মালিকই ওকে টাকা পয়সা দিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়াচ্ছে। হঠাৎ ওর মনে পড়ল টাইলারকে নিয়ে আইনের সাহায্য নিতে ওরা যখন শেরিফের অফিসে ঢুকেছিল, সেদিন ওই লোকটাকে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে শহর ছেড়ে বেরিয়ে যেতে দেখেছিল। এমনও হতে পারে রুস্টারের পক্ষ নিয়ে সেরেনোতে কাজ করছে জিঞ্জার। তাদের শহরে আসার উদ্দেশ্য ফাঁস হয়ে যাওয়াতেই ড্যানকে সাবধান করতে ছুটেছিল সে। প্রায় পুরো 2 দিন সময় পেয়েছে, তাই ক্যানিয়ন থেকে গরু সরিয়ে দিয়ে ওর রাঞ্চে এতগুলো লোক পৌঁছাবার আগেই একটা মন গড়া গল্প ফাঁদতে কোনো অসুবিধা হয়নি ওর। পসিকে ওর রাঞ্চে যেতে দেখে নিশ্চয় খুব ভয় পেয়েছিল ড্যান। তাই নিজের উপর থেকে সমস্ত সন্দেহ দূর করার জন্যই জিঞ্জারকে মিথ্যা সাক্ষী দিতে রাজি করিয়েছে। মাথা নাড়ল নাইজেল। রঙের টেক্কাটা রুস্টারের হাতেই রয়েছে। এই জিঞ্জার, হাঁকলো নাইজেল। এই জিঞ্জার, হাঁকলো নাইজেল। মাথা উঁচু করে ডায়মন্ড বসের দিকে তাকাল লোকটা। আমাকে ফাঁসানোর জন্য তোমাকে কত টাকা দেয়া হচ্ছে? আবার মাথা নিচু করে নিজের খেলায় মন দিল জিঞ্জার। বাইরের দরজাটা খুলে গেল। হেলে দুলে নিজস্ব ভঙ্গিতে এগিয়ে এলো আর্থার। সেলের দরজা খুলে উকিল ভিতরে ঢোকার সাথে সাথে আবার সশব্দে সেলের গেট বন্ধ করে দিল। এবার সে জিঞ্জারের সেলের দরজা খুলে দিল। তাস পকেটে ভরে লোকটা সেল ছেড়ে বেরিয়ে গেল। ও কোথায় যাচ্ছে? উকিলকে প্রশ্ন করল নাইজেল। সম্ভবত বেইলে বেরিয়েছে, জবাব দিল আর্থার। ওই লোকটাই তো মিথ্যা সাক্ষী হয়ে আমাকে ফাঁসিয়েছে। আমি বাজি ধরে বলতে পারি যে ওর বেইলের টাকা দিয়েছে সেই দোষী। হয়তো পুরো সমস্যাটা আমাকে খুলে বললে একটা সমাধান বের করা আমার জন্য সহজ হবে। মার্টির কাছে জানলাম তোমাকে গ্রেপ্তার করা হয়েছে। কারভার বলল 4টা গরু চুরি। আসল ঘটনা কি? বেঞ্চের উপর বসে স্টিল রিমের চশমার কাচের ভিতর দিয়ে কয়েদিকে যাচাই করে দেখছে। অনেক লম্বা ঘটনা, বলল নাইজেল। এই দ্বিতীয়বার আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলো। প্রথমবার আমাকে কে ফাঁসিয়েছিল সেটা এখনও আমার কাছে রহস্যই রয়ে গেছে। কিন্তু এবার কে ফাঁসিয়েছে সেটা আমি জানি। ড্যান রুস্টার। ঘটনা কি ঘটেছে তাই বলো। থিওরি জেনে আমার লাভ নেই, বাধা দিয়ে বলল আর্থার। খড়ের ম্যাট্রেসের উপর কুঁজো হয়ে বসে রুস্টারের রাঁচ থেকে রাসলারদের অনুসরণ করে ওদের গোপন আড্ডা খুঁজে পাওয়া থেকে শুরু করে পসি নিয়ে ক্যানিয়নটা খালি পাওয়া, রুস্টারের অ্যালিবাই, স্ত্রী জিনির ওকে সমর্থন, তারপর যে লোকটা একটু আগে বেরিয়ে গেল তার সাক্ষী গ্রেপ্তার হওয়ার কথাও বলল। এখন তোমার থিওরিটা কি? রুস্টার বুঝতে পারছে আমি অনেক কিছুই জেনে ফেলেছি, তাই জিঞ্জারকে দিয়ে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে বিপদে ফেলার জন্য জিঞ্জারকে দোষ স্বীকার করাতে কিভাবে রাজি করালো রুস্টার। দোষ স্বীকার করেছে বলেই কি ওর জেল হবে বলে মনে করছো? প্রশ্ন করল আর্থার। লোকটা নিজেই গরু চোর বলে স্বীকার করেছে। নিশ্চয় শেরিফ ওকে দিয়ে একটা স্বীকারোক্তি সই করিয়ে নিয়েছে, এবং লোকটা এখনই বেইল পেয়ে মুক্ত। সায় দিয়ে মাথা ঝাঁকালো নাইজেল। লোকটা সেফ পালিয়ে যাবে। সহজ ছড়ে
জবাব দিল বেইটস। শেরিফ কোর্টকে জানাবে লোকটা অন্যান্য গরুচোরের হাতে মারা পড়ার ভয়ে পালিয়েছে। ওর শপথ করা বক্তব্য তখনও কার্যকর থাকবে। রুস্টার বা অন্য কেউ সামান্য বেইলের টাকা খরচ করে তোমাকে দুর্নাম দিতে সক্ষম হয়েছে। তাহলে জিঞ্জার যদি পালায় তবেই প্রমাণ হচ্ছে এটা একটা সাজানো মিথ্যা। আমাদের কাছে তাই, কিন্তু কোর্টের কাছে নয়, স্মরণ করিয়ে দিল আর্থার। যা হোক, জুরিকে কথাটা স্মরণ করিয়ে দিতে আমি ভুলব না। চিবুকের হাত বুলিয়ে সে মন্তব্য করল, গভীর জলের মাছ, ভীষণ চতুর। রুস্টার চালাক, সন্দেহ নেই। যাক, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তোমাকে বেইল দিয়ে বের করা। উঠে লোহার গেট নেড়ে শব্দ করল আর্থার। বেইটসের পায়ের শব্দ মিলিয়ে যাবার পরেই জেল রক্ষক আরেকজন অতিথিকে নিয়ে ভিতরে ঢুকল। নাইজেলের কাছে মনে হলো যেন নিরানন্দ অন্ধকার জেলটা আলোয় ভরে উঠল। জেনি রাসবি করিডোর ধরে এগিয়ে এলো। সুন্দর একটা সাদা গাউন উঁচু বুটের মাথা পর্যন্ত ঝুলছে। ওর কোকড়া লালচে চুলের উপর রয়েছে একটা বনেট। ওহ, নাইজেল! গারদের ভেতর দিয়ে তাকালো চিনি। উত্তেজনায় ওর গাল দুটো একটু লালচে দেখাচ্ছে। খবরটা পেয়েই তোমাকে জানাতে ছুটে এলাম যে ফ্রেড আর আমি দুজনেই শেষ পর্যন্ত তোমার পিছনে আছি। একটা নিচ রাসলারকে সাহায্য করবে তোমরা? বিষণ্ণ মুখে প্রশ্ন করল নাইজেল। বাজে কথা ছাড়ো, বলে উঠল সে। ফ্রেড নিশ্চিত এর সাথে ব্যাংক ডাকাতির একটা গভীর সম্পর্ক রয়েছে। সে এখন কাগজ ছাপার কাজ নিয়ে ব্যস্ত। কোমরে দুহাত রেখে প্রশংসার দৃষ্টিতে জেনির দিকে তাকিয়ে আছে নাইজেল। এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে এই মেয়েটাই পৃথিবীর সেরা সুন্দরী। মনে হয় না, বলল সে। এটা রুস্টারের কাজ। ওকে আমি এমন জায়গায় আঘাত করেছি যেটা সে সহ্য করতে না পেরেই এটা করেছে। কেন, সে তোমার প্রেমিকাকে তুমি জেলে থাকার সময় বিয়ে করেনি? ওটার সাথে এর কি সম্পর্ক? সব, ঘোষণা করলো জেনি। লোকটা দাবি করছে প্রতিশোধ নেয়ার জন্য তুমি ছটফট করছিলে। তাই আমি রুস্টারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছি। নিরানন্দ হাসিতে নাইজেলের মুখে ভাঁজ পড়ল। তুমি এটা বিশ্বাস করো? না, দীর্ঘস্বরে বলল জেনি। কিন্তু আর সবাই তাই ভাবছে। জিনের প্রতি অবিচার করা হচ্ছে, কিন্তু সে নিজেই ওই জীবন বেছে নিয়েছে। হাসল জেনি। তোমার মনটাকে একটু হালকা করতে ছুটে এসেছিলাম, অথচ তোমার সাথেই কিনা তর্ক বাঁধিয়ে বসলাম। যাক, আমাকে এখনই ফিরে ওভারঅল পরে কাগজ ছাপার কাজে নামতে হবে। হাত নেড়ে বিদায় জানিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জেনি। যাক, আমাকে এখনই ফিরে ওভারঅল পরে কাগজ ছাপার কাজে নামতে হবে। হাত নেড়ে বিদায় জানিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জেনি। একা হয়ে ছেলের ভিতর পায়চারি শুরু করল নাইজেল। ওর মাথায় রাজ্যের দুশ্চিন্তা। শেরিফের কথা অনুযায়ী এবার সে সত্যি গলা পর্যন্ত কাদায় ডুবেছে। জিঞ্জার যদি পালিয়েও যায় তবু ওর মিথ্যে স্বীকারোক্তি কোর্টে গ্রাহ্য হবে। হয়তো আর্থার তাকে বেইলে ছাড়াতে পারলে তার যা কিছু টাকা আছে সব জড়ো করে তারও পালিয়ে যাওয়া উচিত। এতে অবশ্য লোকজন নিঃসন্দেহ হবে সে দোষী। কিন্তু সেটাই ভালো নাকি পিজন হিলের নরকে আবারও বিনা দোষে জেল খাটা ভালো? কিন্তু পালাবার চিন্তাটা কোনো মতেই স্বীকার করে নিতে পারছে না ওর মন। কারণ তাহলে উপত্যকায় নাইজেলের দুর্নাম কোনো দিন ঘুচবে না। লোকে বলবে সে একটা ভীরু কয়টি, যার নিজের বিরুদ্ধে অভিযোগের মোকাবেলা করার সাহস ছিল না। না, পালাতে সে কিছুতেই পারবে না। যেভাবে হোক তাকে এই দুর্নাম ঘুচাতেই হবে। জেলরক্ষী করিডোর ধরে এগিয়ে এলো। তোমার উকিল বেইল দিয়ে তোমাকে ছাড়াবার ব্যবস্থা করেছে।
বিস্তৃষার সাথে কথাগুলো বলে চাবি দিয়ে তালাটা খুলে দিল সে। কোর্ট হাউজের সিঁড়ি দিয়ে নামার সময়ে নাইজেল ভাবল, মানুষ স্বাধীনতা হারাবার আগে স্বাধীনতার মর্যাদা কোনোদিন পুরোপুরি বোঝে না। ভাগ্যদেবী যদি তার প্রতি প্রসন্ন না হয়, তবে এবারে লম্বা সময়ের জন্য তাকে জেলে আটক থাকতে হবে। ঘনিয়ে আসা অন্ধকারে দু একজন আরোহীকে ধুলো নেড়ে চলাচল করতে দেখা যাচ্ছে। সেলুনের জানালাগুলো দিয়ে সোনালি আলো দেখা যাচ্ছে। হিসিং রেইলের সাথে কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। সেলুনের দরজার সামনে থেমে আজকের রাতটা সিরেনোতে কাটাবে নাকি ডায়মন্ডে ফিরে যাবে ভাবছে নাইজেল। একটু সামনে ছাপাখানার শব্দ বেশ জোরেই কানে আসছে। আগামীকালই শহরের লোকজন জানবে সান সিমেওন উপত্যকার ডাকাত দলের সর্দার সে। কোনো কারণ ছাড়াই প্রেসের দিকে এগোলো নাইজেল। ঢুকে দেখল জেনি ফ্ল্যাট বেড ছাপার মেশিনের কাজে ব্যস্ত। নার্স যেভাবে রোগীর যত্ন নেয় তেমনি যত্নের সাথেই কাজ করছে মেয়েটা। একের পর এক কাগজ ছাপা হয়ে বেরিয়ে আসছে। গেঞ্জি আর প্যান্ট পরে ওর ভাই সেগুলোকে ভাঁজ করছে। প্রেসটা চুল্লির মতোই গরম, আর ঘটাং ঘটাং শব্দ তো আছেই। ভাঁজ করা শেষ। জেনিকে মেশিন থামাতে বলল ফ্রেড। ব্যাস, ছাপা শেষ বলে হাসি মুখে হাত থেকে কালি মুছতে মুছতে এগিয়ে এলো জেনি। একটা কাগজ তুলে নিয়ে ফ্রেড রাজবিও কপালের ঘাম মুছে নাইজেলের দিকে এগোলো। আবার হেডলাইন খবরে জায়গা পেয়েছ বলে কাগজটা নাইজেলকে বাড়িয়ে দিল সে। হেডলাইনটা পড়ল নাইজেল। রাসলিং দল ভেঙে গেছে, রানচার গ্রেপ্তার। জিঞ্জার ওয়াটের শপথ করে দেয়া একটা লিখিত বিবৃতি অনুযায়ী শেরিফ কারভার গতকাল দুজন ডেপুটির সহযোগিতায় ডায়মন্ড এম এর মালিক নাইজেল ম্যাটসনকে গ্রেপ্তার করেছে। জিঞ্জার নিজেই স্বীকার করেছে সে একজন গরুচোর। ওকে গ্রে মেয়ার সেলুন থেকে ধরে আটক করা হয়। এই গ্রেপ্তারের আগে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দুদিন আগে নাইজেল এবং লেজিটির মালিক টাইলার শেরিফের সাহায্য নেয়ার জন্য শহরে আসে। নাইজেলের দাবি একদল রাসলারকে অনুসরণ করে মাস্ট্যাং হিলের ভিতর ওদের গোপন আস্তানা সে দেখে এসেছে। কাগজটা টেবিলের উপর ছুঁড়ে ফেলল সে। বাকিটা তার মুখস্থই আছে। মনে হচ্ছে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, স্বীকার করল নাইজেল। লোকের এখন আমার সম্পর্কে খুব খারাপ ধারণা। আমাদের তা নেই। ফ্রেডের ডেস্কের উপর বসে ঘোষণা করল জেনি। অবস্থাটা একটু জটিলই হয়ে দাঁড়িয়েছে। ঘাম মুছতে মুছতে নিজের চেয়ারে বসল সে। সারাটা দিন আমি খবর জোগাড় করে কাটিয়েছি। শেরিফের সাথে আলাপ করেছি। জিঞ্জারের বিবৃতিটাও পড়েছি। জিঞ্জারকেও প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু শেরিফ কিছুতেই রাজি হলো না। নাইজেলকে খুঁটিয়ে লক্ষ্য করল সে। তাহলে তুমি ড্যান রুস্টারকে অভিযুক্ত করেছ? সে কৌশলে দোষটা তোমার ঘাড়েই চাপিয়েছে। যে কোনো নিরপেক্ষ লোক বলবে হয় তুমি একটা দারুণ বড় ধাপ্পা দিচ্ছ, অথবা বিরাট একটা চক্রান্তের শিকার। তোমার কি মনে হয়? একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করল নাইজেল। সব ব্যারেলেই একটা করে পচা আপেল থাকে, রুস্টার। এই মুহূর্তে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না, জবাব দিল এডিটর। হয়তো সে এর সাথে জড়িত আছে, কিন্তু দলের মাথা সে নয়। আমার বিশ্বাস পুরো ব্যাপারটাই ব্যাংক ডাকাতিকে ঘিরে চলছে। ব্যাংক ডাকাতির পরে ওই লোকটা বা ওই লোকগুলো ভেবেছিল তোমাকে নিরাপদে সরিয়ে ফেলা গেছে, কিন্তু তুমি ফিরে এলে। এখন আর তুমি দায়িত্বহীন মাতাল নও। নিজের দুর্নাম ঘুচাতে তুমি উঠে পড়ে লেগেছ। তুমি ওদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছ। তোমাকে সরানো দরকার।
রাসলিং চার্জের চেয়ে বিষাক্ত চার্জ আর কি হতে পারে? চমৎকার একটা বিশ্বাসযোগ্য প্ল্যান, বলে উঠল জেনি। একজন সাজাপ্রাপ্ত আসামি লুট করে বেড়াচ্ছে, সেই সাথে প্রতিশোধ নেয়ার জন্য একজন নির্দোষ নাগরিক যে তার প্রেমিকাকে বিয়ে করেছে তাকে ফাঁসাচ্ছে। জুরিকে বিশ্বাস করানোর মতো সব রকম মশলাই এতে আছে, ওর ভাই বলল। এর প্রতিকার করার মতো নিশ্চয় কিছু আছে, দাবি করল জেনি। তুমিই বলো, কি করতে তুমি? বোনকে চ্যালেঞ্জ করলো এডিটর। এই জিঞ্জার লোকটার থেকে সত্যটা জোর করে আদায় করতাম। ওকে ধরতে পারলে তো? লোকটা বেইলে ছাড়া পেয়েই অদৃশ্য হয়েছে। ওকে শহর ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে শুনলাম। নিশ্চয় রুস্টারের ওখানেই গেছে, বলল নাইজেল। তারপর জেনির দিকে চেয়ে বলল, তোমার পরামর্শটা চমৎকার জেনি, ওকে ধরার চেষ্টাই আমি করব। 13। প্রেরণা পেয়ে মেয়েটা নাইজেলের বাহুমূল ধরে দরজার দিকে এগোলো। চোখের মাথায় কোনো কিছু করতে যেও না প্লিজ, তোমার কাঁধে এমনিতেই একটা বড় মামলা ঝুলছে। মৃত মানুষ কথা বলে না, সাক্ষীও দিতে পারে না, বলল এডিটর। মনে করছো সেটা আমি বুঝি না? বলে উঠল নাইজেল। ওই হারামজাদাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। রাত হয়েছে। ওয়েস্টফর্কের ধার ধরে এগিয়ে চলেছে নাইজেল। মেঘে ক্ষণিকের জন্য ঢাকা পড়েছে চাঁদ। তারার আলোয় ঢালটা একটু রূপালি দেখাচ্ছে। রাসলিংয়ের চার্জটা এড়ানোর নাইজেলের একটাই মাত্র উপায়, জিঞ্জার। যদি প্রমাণ করতে পারে তার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যা, তাহলেই বেঁচে যাবে সে। নইলে আবার ইউমার নরকে ফিরে যেতে হবে ওকে, কেউ ঠেকাতে পারবে না। এবং তার শাস্তি এত লম্বা হবে যে ইউমায় কাটানো ওই 3টে বছর ওর কাছে ছুটি কাটানোর মতোই মনে হবে। সত্যি কথা ওর থেকে বের করতে হলে তার একমাত্র উপায় পিটিয়ে বের করা। কিন্তু এডিটর ঠিকই বলেছে, লোকটাকে তার আগে খুঁজে বের করতে হবে। তার ধারণা লোকটা সোজা ডিয়ার রাঞ্চে গিয়ে আশ্রয় নেবে। ওকে একটা ভালো জায়গায় বেছে নিয়ে গোপনে ওই রাঞ্চটার উপর নজর রাখতে হবে। জিঞ্জার যদি টের পায় ওকে অনুসরণ করা হচ্ছে আর কোথাও গিয়ে লুকাবে, কিংবা হয়তো বর্ডার পার হয়ে মেক্সিকোতেই গিয়ে গা ঢাকা দেবে। কিরিক থেকে দূরে সরে একটা খাজের পাশে এসে ঘোড়া থামালো নাইজেল। আশপাশে অনেক পাথরের চাই দেখা যাচ্ছে। কিরিক থেকে দূরে সরে একটা খাজের পাশে এসে ঘোড়া থামালো নাইজেল। আশপাশে অনেক পাথরের চাই দেখা যাচ্ছে। ঘোড়াটাকে একটা পাইন গাছের সাথে বেঁধে বুট থেকে স্পার দুটো খুলে ফেলল। ঘোড়ার পিঠে খাপে রাখা উইনচেস্টারটার দিকে অনিশ্চিত চোখে তাকালো সে। শেষে সিদ্ধান্ত নিল ওটা সাথে থাকলেই অসুবিধা বেশি। এখন সকাল হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ ঘুমিয়ে নিল সে। সকালের ঠান্ডা বাতাসটা যেন ওর হাড়ে কামড় বসাচ্ছে। টেলিস্কোপটা চোখে লাগিয়ে বসে আছে নাইজেল। আকাশের তারাগুলো ধীরে ধীরে অদৃশ্য হলো। পূবের আকাশটা ফিকে হয়ে আসছে। পাহাড়ের মাথার উপর দিয়ে সূর্যটা উকি দিল। যতই উপরে উঠছে আলোটা ওর চোখে ততই দুঃসহ হয়ে উঠেছে। নিচের কুয়াশা কেটে গিয়ে বাড়িগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু পিছনে কোরালে 4টে ঘোড়া দেখা যাচ্ছে। নাইজেল আন্দাজ করল ওগুলো সম্ভবত রুস্টার, জিঞ্জার আর 2জন কর্মচারী। রান্স হাউজের দরজা খুলে বালতি হাতে বেরিয়ে এলো রুস্টার। কিরিকের থেকে পানি নিয়ে আবার বাড়িতে ফিরে গেল সে। এরপরে ব্যাংক হাউজের দরজায় শক্ত কাঠামোয় সাম হকিন্সকে দেখা গেল। হাই তুলে আড়মোড়া ভেঙে উঠানে নামল সে। ওকে অনুসরণ করে পাতলা গরনের জিঞ্জারকে বেরোতে দেখে নাইজেলের হার্টবিট বেড়ে গেল। ওর দিকে টেলিস্কোপটা ফোকাস করে দেখল লোকটা ব্যাংক হাউসের দেয়ালে হেলান দিয়ে একটা সিগারেট তৈরি করছে। কিন্তু হঠাৎ আড়ষ্ট হয়ে সরাসরি নাইজেল যেখানে আছে সেদিকে তাকালো সে।
ওর এই ভাবের পরিবর্তন স্পষ্ট দেখতে পেল ডায়মন্ড বস। ঝট করে সিধে হয়ে দাঁড়িয়ে মুহূর্তে ব্যাংক হাউসের দরজা লক্ষ্য করে ঝাঁপ দিল। মনে হলো যেন ওকে র্যাটল চেনেকে কামড় দিয়েছে। স্যামও ওকে অনুসরণ করল। হতভম্ব হয়ে টেলিস্কোপ চোখে খালি উঠানের দিকে চেয়ে বসে আছে নাইজেল। কিছু একটা দেখে ওরা ভয় পেয়েছে। ব্যাংক হাউজের ছোট জানালা দিয়ে একটা আগুনের শিখা দেখা গেল। টেলিস্কোপের ঠিক পাশেই এসে লাগলো একটা গুলি। টেলিস্কোপের পিতলের গায়ে বাড়ি খেল চূর্ণ পাথরের টুকরো। দ্বিতীয় গুলিটা লাগলো একটু দূরে বড় পাথরটার উপর। টেলিস্কোপের কাছে সূর্যের প্রতিফলন দেখেই লোকগুলো ওর গোপন অবস্থান টের পেয়েছে, বুঝলো নাইজেল। এই বোকামির জন্য সে নিজেই দায়ী। সূর্যের মুখোমুখি পশ্চিমে নিজের অবস্থান বেছে না নিয়ে একটু কোনাকুনি কোথাও বসা উচিত ছিল তার। পিছিয়ে ওদের দৃষ্টির আড়ালে চলে এলো সে। ওরা যখন জেনে গেছে তখন জলদি এখান থেকে সরে না পড়লে বিপদ আছে। যা হোক, এখন সে জানে জিঞ্জার কোথায় আছে। সাপটাকে এখন তার গর্ত থেকে খুঁড়ে বের করতে হবে। ডায়মন্ড রাঞ্চে পৌঁছে দেখল মার্টি আর পেড্রো বিষণ্ণ মুখে বসে আছে। অল্প কথায় জিঞ্জারের মিথ্যা সাক্ষীতেই তার গ্রেপ্তার হওয়ার কথা ওদের জানালো নাইজেল। লোকটা এখন রুস্টারের রাঞ্চে আছে, বলল সে। ওকে ধরে এনে সত্যি কথাটা স্বীকার করাতে না পারলে আমাকে আবার ইউমায় পাঠানো হবে। শয়তানটা পালানোর মতলবে আছে। রাইফেলের পাল্লার মধ্যে পেলে তোমাকে নির্ঘাত মেরে ফেলবে ওরা, সাবধান করলো মার্টি। হয়তো স্বীকার করলো ডায়মন্ড বস, কিন্তু আমার একটা প্ল্যান আছে। ওখানে মাত্র 4টে ঘোড়া দেখলাম, আমরা আছি 3 জন। তোমরা কি ডিয়ার রাঞ্চের বিরুদ্ধে লড়তে রাজি আছো? এতে আমার জানটা ছাড়া খোয়াবার আর কিছু নেই, জবাব দিল মার্টি। উঠে আস্তবল থেকে নিজের ঘোড়াটাকে আনতে গেল সে। বেশি কথার মানুষ নয় পেড্রো। নীরবে সেও পিছু নিল। নাইজেল ডি আর রাঞ্চের আশপাশের এলাকার সাথে বেশ পরিচিত হয়ে উঠেছে। ক্রিকের বাঁকে এসে থামল ওরা 3 জন। বাঁকের ওপাশে পাহাড়ের আড়ালে রয়েছে রুস্টারের রাঞ্চটা। ঘোড়ার লাগামটা মার্টির হাতে ধরিয়ে দিয়ে পায়ে হেঁটে ক্রিক ধরে এগিয়ে সেই আগের জায়গাটায় এসে যেখানে গর্ত করেছিল সেখানে পা রেখে ক্রিকের পাড়ের উপর সামান্য একটু মাথা তুলে উকি দিল। কাউকে কোথাও দেখা যাচ্ছে না, সব একেবারে স্তব্ধ। তবু বিপদের গন্ধ রয়েছে যেন। আবার একই পথে মার্টি আর পেড্রোর কাছে ফিরে এলো সে। শোনো, বলল নাইজেল, কাউকেই দেখা যাচ্ছে না। আমার বিশ্বাস রুস্টার আর জিনি রান্স হাউজেই আছে, আর 2 জন কর্মচারী ঘাপটি মেরে ব্যাংক হাউজে বসে আছে। জিঞ্জার কোথায় আছে তা বলা মুশকিল। তোমরা 2 জন উইনচেস্টার নিয়ে ক্রিক ধরে এগিয়ে আমাকে কাভার দাও। তুমি পাগলের মতো কিছু করতে যাচ্ছ? প্রশ্ন করল মার্টি। ঘোড়ায় চড়ে ভিতরে গিয়ে জিঞ্জারকে ধরে আনতে যাচ্ছি। তুমি কি কবরে ঢোকার ব্যবস্থা করতে চাও? এতে ঝুঁকি আছে জানি, স্বীকার করল নাইজেল। কাষ্ঠ হাসি হাসল সে। তুমি যদি ইউমার স্বাদ একবার পেতে তাহলে তার বদলে কবরই বেছে নিতে। রাইফেল হাতে মার্টি আর পেড্রো ক্রিকে নামলো। ওদের সুবিধাজনক জায়গা বেছে নিতে 10 মিনিট সময় দিয়ে ঘোড়ার পিঠে চড়ে রাঞ্চের দিকে রওনা হলো সে। যে কোনো মুহূর্তে বুলেটের আঘাত আশা করছে। লক্ষ্য করল ব্যাংক হাউজের পিছন দিকে কোনো জানালা নেই, কিন্তু ব্যাংক হাউজের জানালাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কোনাকুনিভাবে এগিয়ে ব্যাংক হাউজের পিছনে চলে এলো নাইজেল। এখন বাড়িটা আড়াল হয়েছে। ঘোড়ার পিঠ থেকে নেমে পিস্তল হাতে তৈরি হয়ে ঘুরে বন্ধ দরজাটার সামনে এসে দাঁড়ালো। একটু দম নিয়ে বাম হাত দিয়ে ঠেলে দরজা খুলে ঝাঁপিয়ে পড়ল ভিতরে।
বাইরের আলো থেকে প্রায় অন্ধকার ঘরে ঢুকে কয়েক মুহূর্ত সবই ঝাপসা দেখল। তারপরেই সব পরিষ্কার হয়ে গেল। পিছনের দেয়ালে দুই সারিতে 12টা ব্যাংক রয়েছে। কাঠের একটা লম্বা টেবিলের দুপাশে দুটো বেঞ্চ ঘরের মাঝখানে। টেবিলের উপর অগুন্তি খালি হুইস্কি বোতল দেখা যাচ্ছে। ব্যাংকের উপর একজনকেই দেখা যাচ্ছে, স্যাম হাউকিন্স। ঘুম থেকে জেগে লোকটা অবাক চোখে নাইজেলের দিকে তাকিয়ে আছে। জিঞ্জার কোথায়? প্রশ্ন করল ম্যাটসন। সে তো অনেকক্ষণ আগেই সটকে পড়েছে, জবাব দিল স্যাম। তুমি ওর পিছনে লেগেছ কেন? ওর সাথে একটা বিরোধের নিষ্পত্তি করা দরকার। তুমি কি স্পাই গ্লাস নিয়ে নজর রেখেছিলে? প্রশ্নটার জবাব দিল না নাইজেল। তাহলে জিঞ্জার রুস্টারের সাথে রান্স হাউজে আছে? গর্জে উঠল ম্যাটসন। আমাকে মিথ্যাবাদী বলার আগে নিজেই গিয়ে দেখে এসো, খেকিয়ে উঠল স্যাম। নিশ্চয় দেখব, বলে পিছিয়ে ব্যাংক হাউস থেকে বেরিয়ে এলো। উঠান পার হয়ে রান্স হাউসের দরজার সামনে দাঁড়িয়ে পিস্তল রেডি রেখে দরজায় লাথি মারল নাইজেল। রুস্টারই দরজা খুলল। ওকে দেখেই রাগে জ্বলে উঠল সে। তুমি আবার এসেছ? তেড়ে উঠল ড্যান। জিঞ্জারকে আমার চাই। নাইজেল খেয়াল করল ওর পিছন দিকে কি যেন লোকটার দৃষ্টি আকর্ষণ করল। একটু পিছিয়ে গিয়ে সে প্রশ্ন করল, ওকে তোমার কি দরকার? একটা উইনচেস্টার ক্রিকের ধার থেকে গর্জে উঠল। ব্যথায় চিৎকার করে উঠল কেউ। নাইজেল ঘুরে দেখল বাম হাতে কোনোই এর নিচে ডান হাতটা চেপে ধরে ব্যাংক হাউসের দরজায় দাঁড়িয়ে আছে স্যাম। আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে। ওর কোলটা মাটিতে ওর পায়ের কাছে পড়ে আছে। চমৎকার জুরি, পরিহাস করে বলল নাইজেল। তুমি মিথ্যা চার জানো আর স্যাম গুপ্তঘাতক। এবার জিঞ্জারকে বেরিয়ে আসতে বলো, নইলে আমি ভিতরে ঢুকে ওকে বের করে আনব। রোস্টার ভরকে গেছে। দ্রুত একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করল গুলিটা কোত্থেকে এসে তার কর্মচারীকে পঙ্গু করল। নাইজেল পিস্তলের নলটা ড্যানের পেটে ঠেকালো। জিঞ্জার, দাঁতে দাঁত চেপে বলল সে। বিনা কারণে এই হামলার জন্য আমি নালিশ জানিয়ে তোমাকে গ্রেপ্তার করাবো, হুমকি দিল ড্যান। জিঞ্জার এখানে নেই। কারো বাড়িতে জোর করে ঢোকার কোনো অধিকার কারো নেই। আজ সকালেই ওকে আমি এখানে দেখেছি। পিছাও, আমি ভিতরে আসছি। পিছালো রুস্টার। ওর পেটের উপর থেকে পিস্তল সরালো না নাইজেল। দ্রুত চারপাশ এক নজরে দেখে নিল। 2 কামরার রান্স হাউজের একটা বসার ঘর, এর পিছনে একটা ছোট রান্নাঘর। আসবাবপত্র খুবই কম এবং নিকৃষ্ট চেহারার। একটা ছোট টেবিলের দুপাশে দুটো চেয়ার। একটা তোবড়ানো ছোপা রয়েছে জানালাটার নিচে। দরজার পাশে একটা আয়না ঝুলছে। জিনি কোথায়? প্রশ্ন করল নাইজেল। শহরে গেছে। কিন্তু তাতে তোমার কি? রাগের সাথে জবাব দিল ড্যান। পিস্তলটা ওর দিকে ধরে রেখেই বেডরুমে উকি দিল নাইজেল। পিতলের বিছানা, একটা ড্রেসিং টেবিল ও কাঠের কাবার্ড ছাড়া কোনো মানুষ ওর চোখে পড়ল না। তাহলে হারামজাদা সত্যিই সরে পড়েছে। আবার কিচেনে ফিরে এসে বলল ম্যাটসন, তোমরা দুজনে যুক্তি করে আমার পিছনে লেগেছ। শুনে রাখো, তুমি আমার প্রেমিকাকে ছিনিয়ে নিয়েছ বটে, কিন্তু তাই বলে ভেবো না আমার লাঞ্চটাও দখল করতে পারবে। নিজের পিস্তলটা খাপে ভরে পিছন ফিরে বসার ঘরের দিকে এগোলো সে। দরজার পাশে ঝুলানো আয়নায় সে দেখতে পেল পিস্তল বের করার জন্য ঝট করে হাত নামালো রুস্টার। ভীষণ রাগে ঘুরেই কষে একটা লাথি চালালো ড্যানের 2 উরুর ফাঁকে। ব্যথায় কোকিয়ে উঠে দুভাজ হয়ে গেল লোকটা। প্রচণ্ড আপারকাট ঘুষি খেয়ে সে আবার সোজা হলো। কামারের বড় হাতুড়ির মতো বাম হাতের একটা প্রচণ্ড মারে পিছিয়ে দেয়ালের সাথে বাড়ি খেল সে। হাঁটু ভাঁজ হয়ে ল্যাপা মাটির মেঝেতে পড়ল ড্যান। ওর ঠোঁট থেকে রক্ত ঝরছে। তোমাকে পিটিয়ে মেরে ফেলাই আমার উচিত, বলল নাইজেল। তুমি গান্ধী পোকার চেয়েও দুর্গন্ধময়।
কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখাটা আমার দরকার। কথা শেষ করে পিছিয়ে দরজা দিয়ে উঠানে বেরিয়ে এলো সে। রোববারের রোববার বেরোবার আগে দরজাটা টান দিয়ে বন্ধ করে দিল। আহত স্যামকে আর দেখা যাচ্ছে না। ঘুরে ব্যাংক হাউসের পিছনে এসে ঘোড়ার পিঠে উঠল নাইজেল। জিঞ্জার তার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে বটে, কিন্তু ড্যান বা স্যাম আজকের দুর্ভোগের কথা জীবনে ভুলবে না, এটুকুই সান্ত্বনা। ঘোড়াগুলোর কাছে এসে অপেক্ষা করছিল নাইজেল। মার্টি আর পেড্রো ক্রিক ধরে এগিয়ে এলো। চারপাশে তাকিয়ে দেখলো মার্টি। কই, জিঞ্জারকে দেখতে পাচ্ছি না। না, জবাব দিল নাইজেল, শয়তানটা পালিয়েছে। এখন আমাদের কি পরিণতি হবে? আমরা গাছের ডালে বসে আছি, শুষ্ক রসিকতার সাথে বলল তার বস। ওই ডালটাই কাটার প্রস্তুতি চলেছে। 14। পরদিন সকালে নাইজেল বাড়ির আশেপাশেই রইল। বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। জিঞ্জার যখন তার হাত ফসকে বেরিয়ে গেছে, ওই রাসলিংয়ের চার্জ নাকচ করার দ্বিতীয় কোনো উপায়ই সে দেখতে পাচ্ছে না। নিরুপায় সে, শিকলে বাঁধা পড়েছে সে। তার কবজি আর গোড়ালির গাঁটে পরানো লোহার কড়ায় হাত পা এখনই ভারী ঠেকতে শুরু করেছে। পিজন হিলের ঘাম আর ঝাঁঝালো দুর্গন্ধ যেন তার নাকে আসছে। জিঞ্জার সম্ভবত এতক্ষণে মেক্সিকোতে পৌঁছে গেছে। রুস্টারের হয়ে কাজ করে নাইজেলের জন্য সে শক্ত জাল পেতেছে। সম্ভবত ড্যান ওর পাওনা মিটিয়ে দিয়েছে। ওদের পথের কাটা নাইজেল ম্যাটসন যতক্ষণ জেলে না যাচ্ছে ততদিন সে সীমানার দক্ষিণেই থাকবে। ওদের উকিল বিনীতভাবে জুরিকে জানাবে প্রাণের ভয়েই লোকটা পালিয়েছে। রুস্টার সাক্ষ্য দেবে নাইজেল জিঞ্জারের খোঁজে লোকজন নিয়ে ডিয়ার রাঞ্চে হানা দিয়েছিল। এটাও তার বিরুদ্ধে যাবে। ওদের চক্রান্তের জালে ভালোভাবেই আটকা পড়েছে নাইজেল। সকাল 10টার দিকে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল নাইজেল। নিশ্চেষ্ট হয়ে বসে থাকার চেয়ে যা হোক কিছু করা ভালো। চাক ওয়াগানের সামনে ঘোড়া থামিয়ে এক মগ কফি খাওয়ার জন্য ভেতরে ঢুকল সে। তার প্রতি ভিতরে বসা লোকজনের মনোভাব সুস্পষ্ট। একটা শীতল নীরবতা নেমে এলো সবার মাঝে। লোকজনের আর চোখের চোরা চাউনি টের পাচ্ছে। বোঝা যাচ্ছে ওদের কারো মনে কোনো সন্দেহ নেই যে সেই অপরাধী। ঘোড়া যেমন নতুন রেঞ্জে একা আর বিষণ্ণ বোধ করে, সেই রকম একটা বোধ নিয়েই দ্রুত কফি শেষ করে কাউন্টারের উপর কফির দামটা রেখে বেরিয়ে এলো নাইজেল। শহরে থাকার আর কোনো মানে হয় না। হঠাৎ তার মনে পড়ল ব্যাংক ম্যানেজার টিম ক্রুজ ক্যান্সাস সিটি ব্যাংকগুলো থেকে জন রায়ানের টাকা জমা দেওয়ার ব্যাপারে কোনো খবর পেল কি না সেটা জানা হয়নি। ব্যাংক ডাকাতির ব্যাপারটা অবশ্য এখন আর তার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এই নতুন ঝামেলাটা সেটাকে নগণ্য করে দিয়েছে। কিন্তু করার এর চেয়ে ভালো কিছু খুঁজে না পেয়ে ব্যাংকের দিকে রওনা হলো। ব্যাংক ম্যানেজার ব্যক্তিগতভাবে তার রাসলিংয়ের এই নতুন অভিযোগ সম্পর্কে কিভাবে সেটা ওর মুখ দেখে বোঝা গেল না। অন্যান্য আমানতকারীর মতোই নাইজেলকে হাসি মুখেই অভ্যর্থনা জানালো। ক্যান্সাস সিটি থেকে কোনো খবর পেলে? চেয়ার টেনে বসে প্রশ্ন করল নাইজেল। হ্যাঁ, খবর এসেছে, জানালো টিম। চেয়ারে আরাম করে হেলান দিয়ে ভুঁড়ির উপর দুহাতের আঙুল চাপিয়ে বসল সে। জন রায়ানের নামে ক্যান্সাসে কোনো ব্যাংকে টাকা জমা দেয়া হয়নি। তাহলে ওটা অন্ধগলি, নিরাশ স্বরে বলল ম্যাটসন। বলতে বাধ্য হচ্ছি, এতে রায়ান ব্যাংক ডাকাতিতে অংশ নিয়েছিল বলে আর সন্দেহ করা চলে না। অভিযোগটা তাহলে আমার কোলেই ফিরে এলো, অস্থিরভাবে বলল সে। আমি তোমাকে আগেও বলেছি সব দেনা পুরোপুরি শোধ করেছ তুমি, জবাব দিল টিম। গলা পরিষ্কার করল সে। এবার তোমার রাঞ্চের ব্যাপারটায় আসা যাক। $10,000 ক্যাশ, মনে আছে তো? রুস্টারের প্রস্তাব।
অন্যমনস্কভাবে মন্তব্য করল নাইজেল। ব্যাংক ম্যানেজার সম্মতিসূচকভাবে মাথা ঝাঁকিয়ে পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। কোনো নাম উল্লেখ করা হয়নি। জানি, বলল তরুণ রানচার। এরা কখনো ভেবে দেখেছ রুস্টারের $10,000 ক্যাশ দেওয়ার মতো ক্ষমতা কিভাবে হলো? 3 বছর আগে সে মাসে মাত্র $100 বেতনের ফোরম্যান ছিল। পাহাড়ের ভিতর ওই ন্যাড়া রাঞ্চ থেকে নিশ্চয় সে ওই টাকা রোজগার করেনি। নাইজেলের স্বরে অভিযোগ। আমি আমার নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকি, কঠিন স্বরে বলল ক্রুশ। এত ব্যস্ততার মাঝে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবার সময় আমি মোটেও পাই না। অর্থাৎ তুমি বলতে চাও টাকা কোত্থেকে এলো তা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। তোমার ব্যাংকে টাকা জমা পড়লেই তুমি খুশি। উঠে দাঁড়ালো নাইজেল। তুমি রুস্টারকে জানিয়ে দিও আমি বেঁচে থাকতে সে ডায়মন্ড রান্স পাবে না। ব্যাংক থেকে বেরিয়ে নাইজেল দেখল কাঠের ফুটপাত ধরে রাসবি আসছে। লোকটা ধীরভাবে কখনো চলে না, লম্বা লম্বা পা ফেলে হাঁটে, যেন সবসময়ই ওর তারা রয়েছে। বাজ পাখি যেমন কবুতরের উপর ঝাঁপিয়ে পড়ে, প্রায় তেমনিভাবেই নাইজেলের উপর ঝাঁপিয়ে পড়ল এডিটর। জিঞ্জারের দেখা পেলে জানালো ফ্রেড। হ্যাঁ, বলল নাইজেল। যেখানে আশা করেছিলাম সে সেই রুস্টারের রাঞ্চেই ছিল, কিন্তু ওকে ধরতে পারিনি, পালিয়েছে। খারাপ কথা, মন্তব্য করল এডিটর। খারাপ খবর আরও আছে। জন রায়ান একটা পয়সাও ক্যান্সাস ব্যাংকে জমা দেয়নি। অর্থাৎ ওই ব্যাংক ডাকাতির সাথে ও জড়িত ছিল বলে মনে হয় না। তাহলে বাকি রইল 3 জন। এডিটর আঙুল তুলে একে একে ওদের গুনল। জ্যাক রেলন্ড, টিম ক্রুশ আর ডাক্তার মার্ফি। সাসপেক্টর বটে, টিটকারি দিল নাইজেল। তুমি বদ্ধ পাগল। সোজা লজিক, জবাব দিল রাজ বি। পোকার টেবিলে যারা বসেছিল তাদেরই একজন তোমাকে ফেলে চাবি তোমার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। শেরিফকে নিয়ে অবশ্য ওখানে ছিল 4 জন। শুনলাম আজ ভোরে সে রুস্টারকে খুব একচোট নিয়েছে। রুস্টার তার অফিসে ঢুকে বিনা কারণে ওর রাঞ্চে গিয়ে মারধর করার অপরাধে তোমাকে আবার গ্রেপ্তার করার দাবি জানিয়েছিল। দুজনে বেশ কথা কাটাকাটি হয়। যাই হোক, রুস্টার শেষে গোমরা মুখে কোর্ট হাউস থেকে বেরিয়ে আসে। সম্ভবত এখন মিটিংয়ে সে তার ঝামেলার কথা ব্যক্ত করছে। কিসের মিটিং? কাউম্যানদের সভা। জনসন হোটেলে ওরা একটা আলোচনা সভায় বসেছে, অত্যন্ত গোপনীয়। কোনো রিপোর্টারেরও প্রবেশ নিষেধ। এই প্রথম শুনলাম, ভুরু কুচকালো নাইজেল। হাসলো এডিটর। মনে রেখো, তুমি এখন প্রধান সাসপেক্ট। আর দাঁড়ালো না সে। দাঁড়িয়ে ফ্রেডের কথাগুলো উল্টে পাল্টে ভেবে দেখল নাইজেল। জ্বালা ধরছে ওর মনে। রানচারদের আলোচনায় কেন ওকে ডাকা হয়নি তার কারণটা সুস্পষ্ট, কিন্তু এতে ওর হাতে ঘা লেগেছে। সে একজন রানচার, ওর বিরুদ্ধে অভিযোগ আছে বটে, কিন্তু এখনো কিছু প্রমাণ হয়নি। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে জনসন হোটেলের দিকে এগোলো সে। টাক মাথা ক্লার্ক নাইজেলকে ডেস্কের দিকে এগোতে দেখে অস্বস্তি বোধ করছে। কাউম্যানদের মিটিং কোন রুমে হচ্ছে? কঠিন স্বরে প্রশ্ন করল সে। দুঃখিত মিস্টার ম্যাটসন, আমতা আমতা করছে ক্লার্ক। কিন্তু মিটিংটা গোপন, বাইরের কাউকে। আমি একজন বাইরের লোক, বাধা দিয়ে বলল নাইজেল। তাই আমাকে কোনো তথ্য জানানো যাবে না? ক্ষীণ হাসি হেসে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো সে। দুদিকের ঘরগুলোর দরজাই খোলা। করিডোরের শেষ মাথায় একটা বন্ধ দরজার সামনে এসে থামল। ভিতর থেকে কথার গুঞ্জন শোনা যাচ্ছে। হাতল ঘুরিয়ে ভিতরে ঢুকলো নাইজেল। সঙ্গে সঙ্গে কথা থেমে গেল।
কড়িকাঠটা পেরিয়ে দাঁড়ালো নাইজেল। সান সিমেওন উপত্যকার উত্তরের প্রত্যেকটা রানচারি ওখানে উপস্থিত রয়েছে। জেমস টাইলার, রুস্টার, জেকব, চার্লস ভিকেরো আর ডেভিড হিগিন, সবাইকেই সে চেনে। ওরা প্রত্যেকেই কঠিন প্রকৃতির লোক। ওরা যখন প্রথম এখানে আসে তখন কিং কোল্ড ছিল একমাত্র আইন। এরা যখন ভাবে বর্তমান আইন তার কাজে বিফল হয়েছে, নিজেদের হাতেই আইন তুলে নেয়। চার্লস ডিকেরও কর্কশ গলায় বলে উঠল, কেটে পড়ো ম্যাটসন, এটা কাউম্যানদের মিটিং। আমি একজন রানসার, তোমার আরও অনেক ব্যবসা রয়েছে। তার মানে তোমাদের দড়িতে আঠা, বলে উঠল জেকব। দেখ, আমাকে কি বানান করে বলে বোঝাতে হবে? আমাকে মিথ্যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সশব্দে হেসে উঠল রোস্টার। যেমন তোমাকে ব্যাংক ডাকাতির জন্য ফাঁসানো হয়েছিল। টিপ্পানি কাটল সে। এটাও সেই একই লোক হতে পারে, পাল্টা আক্রমণ করল নাইজেল। তোমার বকবকানি বন্ধ করো। ভিকেরোর স্বরে বিরক্তির ভাব সুস্পষ্ট। আমরা এখানে জরুরি আলাপ করছি। তোমার কিছু বলার থাকলে সেটা জুরির সামনে বলো। নড়ল না নাইজেল। আমার যা বলার তা আমি এখানেই বলবো। লাফিয়ে উঠে দাঁড়ালো রুস্টার। আমি শেরিফকে ডেকে আনছি। এই লোকটাই সব ঝামেলা বাধায়। দাঁড়াও, ধমকে উঠল টাইলার। ওর নীল চোখ দুটো নাইজেলের উপর। নাইজেল যখন ইউমা জেলে ছিল তখনও গরু চুরি হয়েছে। ডায়মন্ড এমও অনেক গরু হারিয়েছে। ওর যা বলার আছে ওকে বলতে দাও। কেবল রুস্টারই আপত্তি জানালো। কিন্তু পেটের উপর জেমস টাইলারের কনুইয়ের শক্ত একটা গুঁতো খেয়ে আবার বসে পড়ল সে। প্রথমত শুরু করল ম্যাটসন। আমি বলতে চাই, রুস্টারি ডাকাত দলের সর্দার। নইলে ওর ব্যাংক হাউজে দুজন কর্মচারীর জন্যে কেন 12টা ব্যাংক করা হয়েছে? মেক্সিকান ঘোড়াচোরদের পশি সারাদিন অলসভাবে কাটিয়ে রাতের আধারে চোরের পিছনে কেন ধাওয়া করবে? অন্ধকারে কি টেইল করা যায়? আর জিঞ্জারি বা কেন গতকাল পর্যন্ত ডিয়ার রাঞ্চে ছিল? নিশ্চয় সে আমার রাঞ্চে আশ্রয় নিয়েছিল। উত্তেজিত প্রতিবাদ করে সে আবার উঠে দাঁড়ালো। তোমার বিরুদ্ধে জিঞ্জারি একমাত্র সাক্ষী। তার ভয় ছিল তুমি ওকে মেরে ফেলবে। জুরির কাছে তার বক্তব্য না বলা পর্যন্ত ওকে আমি বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। 1 ডজন ব্যাংক, খোঁচা দিল নাইজেল। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করা কি দোষের? হয়তো ওগুলো পরে আমার দরকার হবে। রুস্টারের স্বরে ঘৃণা মিশ্রিত ক্রোধ। লোকটা নির্দোষ মানুষের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারে, ভাবল নাইজেল। তার মনে হচ্ছে সব না হলেও উপস্থিত বেশিরভাগ লোকের সাপোর্টই রুস্টারের পক্ষে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওদের ধারণা প্রেমিকাকে হারানোর প্রতিশোধ নিতেই নাইজেল ওর পিছনে লেগেছে। এসব কথা কাটাকাটিতে কারো কোনো লাভ হচ্ছে না, বাধা দিয়ে অসহিষ্ণুভাবে বলে উঠল ভিকেরো। এখানে আমারও কথা বলার অধিকার আছে, গলা চড়িয়ে বলল ড্যান। এই জেল খাটা লোকটা ইউমাছের থেকে ছাড়া পাওয়ার পর থেকেই আমার পিছনে লেগে আছে। তোমরা সবাই জানো এর কারণটা কি। চুপ করো, গর্জে উঠল ভিকেরো। তারপর নাইজেলের দিকে চোখ ফেরালো সে। তুমি ভালো করে শুনে রাখো, ঠান্ডা স্বরে বলল সে। তোমার একজন ভালো উকিল আছে, তা আমরা জানি। সে যদি জুরিকে কথার জালে ফেলে তোমাকে ছাড়া পাইয়ে দেয় আর তারপর আমাদের আরও গরু চুরি যায়, তবে নিশ্চিত থেকো তুমি আমাদের নেক্সট পার্টি মিস করবে না। নেকটাই পার্টি। নাইজেল বুঝতে পারছে কথা দিয়ে এসব ঝানু লোকগুলোকে কিছুতেই বোঝানো যাবে না। ওদের চোখে সে একজন ট্যাবল মেকার ছাড়া কিছুই না।
কঠিন প্রমাণ ছাড়া মন থেকে ওদের বদ্ধমূল ধারণা কিছুতেই মুছে ফেলা যাবে না। অপারগ ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে কামরা ছেড়ে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল সে। নিচে নেমে দেখল লবিতে অস্থিরভাবে পায়চারি করছে রাজবি। আগ্রহ ভরে ডায়মন্ড বসের দিকে মুখ তুলে তাকালো সে। ক্লার্কের কাছে শুনলাম তুমি জোর করেই কাউম্যানদের মিটিংয়ে ঢুকেছিলে, বলল এডিটর। কোনো খবর আছে? হ্যাঁ, সংক্ষেপে জবাব দিল নাইজেল। জুরি যদি আমার উচিত বিচার না করে তাহলে কাউম্যানরাই তা করবে, দড়িতে ঝুলিয়ে। ফেরেটকে পাশ কাটিয়ে নিজের ঘোড়ার কাছে এসে ঘোড়া নিয়ে ডায়মন্ড এম এর দিকে রওনা হলো নাইজেল। ডায়মন্ডে যখন পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। একটা ডান ঘোড়া দাঁড়িয়ে রয়েছে পানির টপটার কাছে। বেডরোল বাঁধা রয়েছে ঘোড়ার পিঠে। অপরিচিত ঘোড়াটাকে দেখে তার মনে কোনো কৌতূহল জাগল না। তার মন ভারাক্রান্ত, চিন্তাগ্রস্ত। নিজের ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে ওকে পানি খাইয়ে কোরালে ছেড়ে দিল। রান্স হাউসের বারান্দায় উঠে দেখল একজন পাতলা গড়নের লম্বা লোক আধো অন্ধকার কোণায় রাখা একটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের চিন্তায় মগ্ন নাইজেল প্রথমে ওকে চিনতে পারেনি। তারপর লোকটার বাম গালের ছোপটা ওর চোখে পড়ল। বিস্ফারিত হলো নাইজেলের চোখ। জিঞ্জার, বিস্মিত স্বরে বলে উঠল সে।